আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী সহ 13 আসামিকে। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের 2 আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। একটা রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক, সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল, সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া জানাবেন যে আসামিদের কারাগারে নেওয়া হয়েছে কিনা এবং আইনজীবীরা কি বলছেন এই বিষয়ে। হাবিবা, আপনি জানেন আজ সকাল 10টা নাগাদ কিন্তু জুলাই আগস্টের যে গণহত্যা এবং গণহত্যার যে আসামিরা আছেন এবং মানবতা বিরোধী অপরাধের যে আসামিরা 13 জন আসামিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ঠিক বেলা 11টা নাগাদ আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে শুনানি কাজ সেটি কার্যক্রম শুরু হয় এবং আইনজীবী যারা আছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামিপক্ষের আইনজীবীরা কথা বলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুধুমাত্র যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ সেগুলোই নয়, এছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ সরকারের বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, তাদের যেসব কর্মকাণ্ড ছিল, যেসব অপকর্ম ছিল, সেই অপকর্মের যেসব কথাবার্তা সেগুলো আসলে তুলে ধরেন এবং সেই তারা শুধুমাত্র জুলাই আগস্টেই হত্যাকাণ্ড করেননি, তাদের অপরাধ এতটুকুই নয় এবং তারা আসলে বিগত 15 বছর ধরেই অপরাধ করে আসছেন, এমনটি আসলে উপস্থাপন করা হয় এবং আরও বিভিন্ন বিষয়, যেসব গণতান্ত্রিক যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলোকে আসলে সেই প্রতিষ্ঠানগুলোতেও হস্তক্ষেপ ছিল আওয়ামী লীগের যেসব কর্তা ব্যক্তিরা ছিল তাদের এবং তাদের জুলাই আগস্টে তাদের সরাসরি আসলে তারা যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে সেই তথ্য প্রমাণও পেয়েছে এবং আসামিদেরকে আসলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক আছেন, তার পক্ষে কিন্তু কোনো আইনজীবী এখানে দাঁড়াননি আজকে। তবে 6-7 জন আসামির পক্ষে আইনজীবী আজকে পক্ষের আইনজীবীরা দাঁড়িয়েছিল এবং তাদের কিছু স্বজনরাও এখানে এসেছিল, আমরা তাদেরকে দেখেছি এবং আইনজীবীরা যেটি বলছেন যে শেখ হাসিনার যে মামলা, সেই মামলায় কিন্তু তার গণহত্যার যে মামলা, তার তদন্ত প্রতিবেদন আসলে 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও যৌক্তিকভাবে আইনজীবীরা 2 মাসের সময় চেয়েছিল, যেহেতু অনেক তদন্ত করার বিষয় আছে, তারপরও আদালত কিন্তু আসলে সেটির সময় দেয়নি, 1 মাসের সময় বেঁধে দিয়েছে এবং অন্যান্য আসামিদেরকে খানিকক্ষণ আগেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি আমরা আসলে দেখেছি এবং আসামি পক্ষের যে আইনজীবীরা আছে তারা আসলে বলছেন যে যেহেতু আসামিদেরকে গ্রেপ্তার করার সময় অভিযোগপত্র তারা হাতে পাননি, সেই অভিযোগপত্রের কপি তারা চেয়েছেন এবং সেটি দিতে আসলে সম্মত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আসামি পক্ষের আইনজীবীদেরকে এবং স্বজনদেরকে আসলে আসামিদের সাথে দেখা করার সুযোগটাও করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদেরকে কোনো প্রকার বাধা প্রাপ্ত করেননি, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তো আসলে এই ছিল হাবিবা আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 4 বছরের কম। এটা আরো কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি, সংস্কার শেষেই হবে নির্বাচন। গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে
এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, দেশের অর্থনীতি এবং সংখ্যালঘুদের নিয়েও কথা বলেন তিনি। সামদানি প্রত্যয় রিপোর্ট। সম্প্রতি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন তিনি। রোববার তা প্রচার করে গণমাধ্যমটি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন ও দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি মোকাবেলায় ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করার পাশাপাশি দুর্নীতিকে মূল থেকে উৎখাত করা হবে বলেও জানান তিনি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন নদীগুলো সহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার। বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা দেশে সমস্যা সৃষ্টির পায়তারা করছেন বলেও অভিযোগ করেন ডক্টর ইউনূস। নির্বাচনের প্রক্রিয়া ও সংস্কার একসাথে চলছে বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি। এখন নির্বাচন নাকি সংস্কার, এটি রাজনৈতিক দলগুলোকেই ঠিক করতে হবে। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে বলেও জানান তিনি। আমরা অন্তর্বর্তী সরকার মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। সংখ্যালঘুরা আগের চেয়ে ভালো আছে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। এছাড়া সংখ্যালঘুদের নির্যাতনের যে তথ্য প্রচার হচ্ছে তা ভারতের কিছু মিডিয়ার প্রোপাগান্ডা বলেও দাবি তার। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন দেশে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাজুক অর্থনীতির জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। সামদানি প্রত্যয়, RTV। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো মেন্ডেট নেই। সরকারের 100 দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনে কোনো রোড ম্যাপ না থাকায় বিএনপি হতাশ। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি এই সরকারকে এখনও সমর্থন দিচ্ছে, কোনো প্রকার বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবে না বলেও মনে করেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি, কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কার্যপরিধি ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের ওপর টিআইবির সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক জানান, দলবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারকে সংস্কৃতি এখনো চলমান, দলীয়করণের হাত বদল হয়েছে। এই অবস্থার পরিবর্তন না হলে রাষ্ট্র সংস্কারের কোনো সুফল পাওয়া যাবে না। আন্তর্জাতিক দলের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে সরকার দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। বৈষম্য বিরোধী আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের মূল চেতনা ধরনের যে লক্ষ্য ছিল তা পূরণ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সংস্কারের জন্য অত্যন্ত উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। অন্য দিক থেকে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেটা খুবই স্বাভাবিক। কোনো দেশে এই ধরনের বিশাল জঞ্জাল কাটিয়ে উঠে নতুন সংস্কারের পথে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবসময় থাকে। কিন্তু আমি মনে করি যে একটা নির্বাচিত সরকারের যে ধরনের কর্তৃত্ব বা এখতিয়ার থাকে, ম্যান্ডেট থাকে, যে ম্যানিফেস্টো থাকে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট, ম্যানিফেস্টো, কর্তৃত্ব এবং সক্ষমতা তার তুলনায় কোনো অংশই কম নয়। বিজয় দিবসকে কেন্দ্র করে দেশে আইন শৃঙ্খলার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দিষ্ট কারো উদযাপনের জন্য বিজয় দিবস নয়, এই উৎসব সবার। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের চলমান বিচার নিয়ে দেশে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো সমস্যা নাই। সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব, এই পতাকার যে রং অনেক সময় দেখেন এক এক জায়গায় এক এক রঙের করে ফেলে, এইটা যেন না হয়, একই রঙের যেন হয়। কারো তরফ থেকে হবে না। যেহেতু 16ই ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য, এটা বিজয় দিবস কারো না, এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, আমাদের সবার বিজয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে তারা মহাখালী রেল লাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা দুটি আন্তনগর ট্রেন থামিয়ে দেন এবং ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীদের ছোড়া ইট পাটকেলের আঘাতে দুই ট্রেনের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এছাড়াও সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ। সড়কের দুই পাশে বাড়ছে যানবাহনের সারি। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ না তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে 1 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিজ পার্কের শ্রমিকরা তৃতীয় দিনের মতন বিক্ষোভ করছে। শ্রমিকরা আজও সারোবর চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখায় এই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী আছে। এর মধ্যে RMG কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে তারা। এতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও আজ সকাল থেকে তারা আবারও সড়কে নেমেছে। অন্যদিকে অবরোধের কারণে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM সৌরভ। সৌরভ, জানাবেন যে বিক্ষোভের বিষয়ে আর সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে এবং শ্রমিকরা কি বলছেন? জি হাবিবা, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতকালও কিন্তু এই আন্দোলন চলমান ছিল। তারা বলেছে যে মহাসড়ক দখল করে তারা আন্দোলনের কারণে হচ্ছে। তারা কিন্তু সকাল থেকেই এই আন্দোলনটি চালিয়েছে। কারণ তারা বলছে যে গত মাসের বেতন কিন্তু এই মাসে 7 তারিখে পরিশোধ করার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত 18 তারিখ হয়ে গেলেও কিন্তু পরিশোধ করা হয়নি। এবং বিভিন্ন যে তাদের দাবি দেওয়া রয়েছে, তারা বলছে যে তারা কিন্তু এই বেতনের উপরে তাদের পরিবার নির্ভরশীল, তাদের ঘর ভাড়া নির্ভরশীল, তাদের বেতন নির্ভরশীল। ভাই লাইভ চলতেছে, আপনার গাড়িটা তো ধরো। তো এই মুহূর্তে রয়েছে আসলে মেন ফটকে। তো শ্রমিকরা দেখতে পাচ্ছেন যে তারা আন্দোলন করছে। তা আন্দোলন করার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মহাসড়কের যে উভয় লেনে গাড়ি বন্ধ রয়েছে। তো তারা লাইভ চলতেছে ভাই, আমি কথা বলতেছি। হ্যাঁ, তো আসলে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারা কিন্তু আসলে শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে দেখতে পাচ্ছি যে আন্দোলন করছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো
থামিয়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে গাড়িগুলো চলার কারণে কিন্তু তারা কিন্তু একটু উত্তপ্ত হয়েছে। তবে তারা বলছে যে 7 দিন এই আন্দোলন চলমান পরিস্থিতিতে চললেও তারা কিন্তু কোনো সুরাহা না পেয়ে আসলে তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। তো আমরা কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে, আমরা জানতে পেরেছি 41,000 শ্রমিকের কিন্তু বেতন বন্ধ রয়েছে। তো 41,000 শ্রমিকের বেতন বন্ধ থাকার কারণে কিন্তু তারা তাদের যে ঘর ভাড়া এবং তাদের যে প্রতিদিনের খরচ সেটি কিন্তু তারা মেটাতে পারছে না। সেই দাবিতেই কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তারা প্রশাসনের উপরে যে বিষয়টি বলেছে যে প্রশাসন গত 12 তারিখে তাদের বেতন পরিশোধ করার কথা বললেও তারা কিন্তু এখন পর্যন্ত তারা বেতন পরিশোধ করতে পারেনি। এবং আরেকটি ডেট দিয়েছিল গতকাল 17 তারিখ, সেই ডেটেও কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেনি। তো এই বিষয়টি নিয়ে তারা হতাশা প্রকাশ করেছে। তো গাজীপুর মহানগরীর চক্রবর্তী ভ্যাকসিনকো এলাকার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কাঁচা বাজার কুমিল্লার নিমসার বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। সকালে টাস্কফোর্স নিমসার বাজারে আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম মনিটরিং করে এবং খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারে আলুর দামের তারতম্য বের করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। কয়েকটি দোকানে পাইকারি দামে পণ্যের ক্রয় ভাউচার না থাকায় তাদেরকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ নূর আশেক জানান, আলু কেনার ভাউচার দেখাতে না পারায় 3টি প্রতিষ্ঠান থেকে 32,000 টাকা জরিমানা আদায় করা হয়। টাস্কফোর্সে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাজার মনিটরিং কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এডুকো বাংলাদেশ এবং ইএসডিও এর সাথে যৌথভাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান মুহের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর ইটিআরসি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকোর চাইল্ড লেবার ইলিমিনেশনের ম্যানেজার আফজাল কবির খান। সভাপতিত্ব করেন ইএসডিও এর অ্যাডভাইজার অটল কুমার মজুমদার। আরও উপস্থিত ছিলেন ইএসডিও এর সিনিয়র সহকারী প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ দেলোয়ার ইসলাম, উপজেলার সমাজসেবা অফিসার KM শহীদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী। প্রকল্পটির মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত 300 জন যুবক যুবতীর কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টু রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। রোববার অসুস্থতার কারণে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই আজ দুপুর 12টার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য ভারতে গিয়ে প্রদর্শনী ম্যাচ খেলা এই মুক্তিযোদ্ধা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।